জায়গা পেয়েছি। তো আই হ্যাড টু স্টার্ট স্টেইং ইন দিল্লি, না দিল্লিতে থাকা শুরু করলাম। এবং তারপরে তো বেশি দিন অপেক্ষা করতে না, 80 সালে আবার আমরা ফিরে এসেছি, ইন্দিরাজি ফিরে এসছেন। কাজেরও পরিধি বেড়েছে, দায়িত্ব বেড়েছে। তো আমাকে সেই সময়টাতে মানে বিনা বেগে বজ্রপাতের মতো 80 সালের 23শে জুন সঞ্জয়জি বিমান দুর্ঘটনায় মারা গেলেন। সঞ্জয়জি মারা যাওয়াতে তো একটা শূন্যতার সৃষ্টি হলো, যুবক নেতৃত্বের ভেতরে শূন্যতার সৃষ্টি হলো। তো আমরা সঞ্জয়জির মৃত্যুর পরিপ্রেক্ষিতে দেখছি যে একটা অস্বস্তিকর পরিস্থিতি জন্মাচ্ছে। সেটা হচ্ছে যে মানেকা গান্ধীকে নিয়ে একটা গোষ্ঠী তৈরি হওয়ার চেষ্টা করা হচ্ছে, যারা বিশেষ করে পাঞ্জাবি লবি, পাঞ্জাবি লবি, এবং পেছন থেকে কুশওয়ান্ত সিং টিং, উনি তখন অ্যান্টি কংগ্রেস লবি, একটা অ্যান্টি কংগ্রেস না, প্রেশার গ্রুপ, মানে ইন্দিরাজির উপরে চাপ সৃষ্টি করা যে সঞ্জয়ের উত্তরাধিকার মানেকার উপরে বর্তায় এবং তাকে সেই স্বীকৃতি দেওয়া উচিত। তো এরকম একটা পরিস্থিতিতে তোমার কি বলে, আমরা বুঝতে পারছিলাম যে ইন্দিরাজি এটা চাইছেন না। এবং সেটা আরেকটু স্পষ্ট হলো যখন আমরা সঞ্জয় গান্ধীর প্রথম তোমার জন্মবার্ষিকী, মৃত্যুর পরে প্রথম জন্মদিন যখন জন্মবার্ষিকী পালন করলাম দিল্লি রাজমহল খার পার্কে, একটা বিরাট স্মরণ সভার ভেতর দিয়ে ইন্দিরাজি রাজীবজিকে সঙ্গে নিয়ে এলেন। রাজীবজি তখনও কিন্তু বৈমানিক, মানে তখনও বিমানই চালাচ্ছেন, উনি সাধারণ মানে রাজনীতির আসেনি না, আসেনি। কিন্তু উনি যে এলেন সঙ্গে, তাতে আমরা একটা ইশারা বুঝতে পারলাম যে এরপরে কে আসবে আর কি, এটা একটা আভাস পাওয়া গেল। তো আমরা ওনার সাথে তখন যোগাযোগ করা শুরু করলাম, স্টার্টেড কলিং অন হিম। তো উনি জানতে চাইতেন কিভাবে চলছে ইউথ কংগ্রেস, কারা কাজ করছে, কোথায় গেছে। এই তো একদিন আমাকে বললেন যে ইউথ কংগ্রেসকে গ্যালভানাইজ করার জন্য তোমার মাথায় কি পরিকল্পনা আছে বলো। তো আমি তখন বললাম যে দেখুন, এই যে ইন্দিরা গান্ধীর 20 দফা কর্মসূচি, এই কর্মসূচিটার মধ্যে যে একটা বিপ্লব লুকিয়ে আছে। 9টা কর্মসূচি আছে যেটা বিত্তবানের হাত থেকে ক্ষমতা নিয়ে দরিদ্রের হাতে ক্ষমতা পৌঁছে দেওয়ার বার্তা আছে। দল সেটা কিন্তু বুঝছে না। দল তার গুরুত্ব অনুভব করা বা গুরুত্ব অনুভব করে রূপায়ণ করার উদ্যোগ নেওয়া। কারণ আমি তার আগে সিদ্ধার্থবাবু আমাকে খানিকটা পছন্দ করতেন, এখান থেকে উনি লোকসভা লড়েছিলেন 71 সালে। সিদ্ধার্থ শঙ্কর, হ্যাঁ, আমরা তো ওনার ইলেকশন করেছিলাম। মানে ওই নকশাল বাড়ির বাতাবরণে সেই সময় মানে একটা রাত্রি একটা জায়গায় কাটানোর পরে দ্বিতীয় দিন থাকতে পারি। আমি মন্ডলঘাট এলাকাতে একদম একদম মানে বলে না, যান হাত তুলিমে লেকে, মানে হাতের তালুতে যান নিয়ে প্রাণ নিয়ে ইলেকশন করতে হয়েছে। সর্বত্র শহরে গ্রামে একটা সন্ত্রাসের পরিবেশ। মানুষ কিন্তু ভোটের দিন দেখিয়ে দিয়েছিল যে সন্ত্রাসকে কি করে উপেক্ষা করে ভোট দেওয়া যায়। মহন্তপাড়ার একটা বুথে বোমা পড়েছে, ইনজিওর্ড হয়েছে, হসপিটাল থেকে ফার্স্ট এড নিয়ে এসে আবার ভোট দিয়েছে। হ্যাঁ, তো সেই পরিস্থিতিতে সিদ্ধার্থবাবু আমাদেরকে দেখেছিলেন কাজ করতে। তো উনি 20 দফা কর্মসূচির একটা ইমপ্লিমেন্টেশন কমিটি, মনিটরিং কমিটি একটা করেছিলেন, তাতে আমাকে রেখেছিলেন। অলদো আই ওয়াজ কোয়াইট ইয়াং দেন, 76, 77, 76 এরকম সময়। তো তখন আমি কমিটি নিয়ে যখন গিয়েছি বা কমিটির সাথে আমি যখন গিয়েছি, তো গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে আমি ইয়াং অফিসারদের দেখেছি, বিডিও, জেএলআরও, পঞ্চায়েত, ওই সময় পঞ্চায়েতের ইয়ে হতো VLW বলে, তাদের দেখেছি, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দেখেছি অন্য দলের। কোথাও কোথাও সচেতন বেনিফিশিয়ারিও দেখেছি। কংগ্রেসকে কোথাও দেখিনি। যদিও কর্মসূচিটা কংগ্রেসের প্রধানমন্ত্রীর কর্মসূচি, কোথাও কংগ্রেসকে দেখিনি। এইটা আমাকে খুব তাড়া করে বেড়াতো, আমাকে খুব মানে
তারা করে বেড়াতো যে দলের কর্মসূচি সেই দলের কর্মীরা যদি না বোঝে, না গুরুত্ব দেয়, তাহলে যে মানুষটা উপকৃত হচ্ছে সে কি করে বুঝবে যে কার কাছ থেকে পেলাম। তো তখন আমি বললাম ওনাকে যে আমার মনে হয় যে এই কর্মসূচিটাকে মাধ্যম করে কংগ্রেসের কর্মীদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে সাধারণ মানুষ এবং প্রশাসন তার মাঝখানে সেতু বন্ধনের কাজে নিয়োজিত করা উচিত। একদম। তোমার খুব ভালো আইডিয়া, কিন্তু তাহলে আমাকে একটা প্রস্তাব দাও। তো একটা তো প্রস্তাব তৈরি করলাম, সেটাকে এখন ব্যবহারিক চেহারা কি করে দেব। তো আমাকে একজন খুব স্নেহ করতেন, প্ল্যানিং কমিশনের মেম্বার মোহাম্মদ ফজল। তা আমি ফজল সাহেবকে কি বললাম, আমার তো কনসেপ্টটা উনি অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে একটা মেকানিজম বা মেথোডোলজি তৈরি করতে হবে, আমার তো কোনো ধারণা নেই। আপনি যদি হেল্প করেন, ওই তুমি এক কাজ করো, কালকে এসো 11টার সময়। আমি পরের দিন গেছি, তখন এক ভদ্রমহিলা বসা, বললো উনি তোমাকে হেল্প করবে। তো ওনার সাথে পরিচয় হলো, ডক্টর মালতি বোলার। বললেন ঠিক আছে, তুমি তোমার নোটটা আমায় দাও। যে নোটটা বানিয়েছিলাম, মজার ব্যাপার হচ্ছে নোটটা তৈরি করেছিলাম যাকে দিয়ে টাইপ করিয়ে, সে আজকে খুব প্রতিষ্ঠিত রাজ্যসভার সদস্য সুরেন্দ্র শেখর রায়। আচ্ছা। বুলু ওটা টাইপ করেছিল। তো ওনাকে দেওয়ার পরে উনি বলল 7 দিন পরে আমরা এখানে আবার দেখা করবো, একত্রিত হব। 7 দিন পরে যখন আমরা সেখানে আবার একত্রিত হয়েছি ফজল সাহেবের চেম্বারে, উনি একদম একটা ফুল প্রুফ ট্রেনিং ডকুমেন্ট বানিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, মানে তার ট্রেনিং পার্ট, ইমপ্লিমেন্টেশন পার্ট, পোস্ট মনিটরিং অ্যাক্টিভিটি সমস্ত কিছু একেবারে ডকুমেন্ট করে একটা 10 মাসের প্রকল্প। ওটা নিয়ে রাজীবজিকে দেওয়াতে খুব খুশি হয়েছে। বললেন আমি এটা নিয়ে নিলাম, একটাই শর্ত, এটা ইমপ্লিমেন্ট করতে হবে তোমাকে, আমি লোক দেবো না, কিন্তু আমি রিসোর্স দেবো। আপনার পুরো ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, আমি তোমাকে কোনো লোক দেবো না, রিসোর্স দেবো, কিন্তু তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাই টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। তো 83 21শে ফেব্রুয়ারি গোটা দেশব্যাপী তো 4টে ন্যাশনাল লেভেল ক্যাম্প করলাম। একটা নর্থ ইন্ডিয়ার জন্য, একটা ইস্টার্ন ইন্ডিয়ার জন্য, একটা সাউথ ইন্ডিয়ার জন্য, একটা ওয়েস্টার্ন ইন্ডিয়ার জন্য। এই 4টে ক্যাম্পে 400 ছেলেকে ট্রেনিং করা হলো। এক একটা ক্যাম্পের ডিউরেশন ছিল 45 দিন করে। আচ্ছা। তো পুরো বছরটাই লাগলো আর কি। যখন 4th ক্যাম্পটা হচ্ছে তখন মানে ওয়ান কাইন্ড অফ ওরিয়েন্টেশন তো 7 দিনের হয়, 10 দিনের হয়, লং প্রসেস। এক একটা ক্যাম্প ছিল 1.5 মাসের, 45 দিনের। থাকা খাওয়ার সব ব্যবস্থা ছিল, সব অ্যাকচুয়ালি তার মানে 5টা কম্পোনেন্ট ক্যাম্পের, মানে ট্রেনিংটা ভিত্তি ছিল 5টা কম্পোনেন্ট, যার উপর দাঁড়িয়েছিল গোটা ব্যাপারটা। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, আইডেন্টিটি, রেলিভেন্ট নলেজ, রিকোয়ার্ড স্কিল অ্যান্ড মোটিভেশন। অর্থাৎ কেন তোমাকে ডাকা হয়েছে, তোমার পরিচয় কি হবে, কতটা জ্ঞান দরকার, জ্ঞানটাকে রেপ্লিকেট করার জন্য কতটা দক্ষতা দরকার, আর টিকে থাকার জন্য যে মোটিভেশন দরকার। এই 5টা জিনিসকে মাথায় রেখে একটা 45 দিনের ক্যাম্প। এবং বিভিন্ন ক্লাসগুলো নিতে এক্সপার্টরা আসতেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে, ইউনিভার্সিটি থেকে। ইন দি প্রসেস উই কুড ডেভেলপ এ ভেরি পাওয়ারফুল ফ্যাকাল্টি। 30-35 জন একটা খুব ভালো ফ্যাকাল্টি তৈরি। এবং বিহেভিয়ার সায়েন্স ওয়াজ এ মেজর পার্ট অফ দি ট্রেনিং। এই আই এম ওকে, ইউ আর ওকে, ট্রানজেকশন অ্যানালিসিস, অ্যান্ড পজিটিভ স্ট্রোক, নেগেটিভ স্ট্রোক, কন্ডিশনাল পজিটিভ স্ট্রোক, কন্ডিশনাল নেগেটিভ স্ট্রোক, এগুলো সব অনেক জিনিস তো আমি ওখানে বসে বসে শিখলাম। মানে আমিও মানে আমার ইট ওয়াজ এ কাইন্ড অফ একাডেমিক এক্সারসাইজ ফর মাই সেলফ অলসো। আমারও অনেক তখন নতুন নতুন, কারণ আমি ওদের সাথে থেকেছি, খেলেছি, ক্লাস করেছি, পিটি প্যারেড করেছি, সবকিছু করে আমি ওদের সাথে নিজেকে আইডেন্টিফাই করে দিয়েছি যে আই এম নট এ লিডার, আই এম ওয়ান অফ ইউ।
এবং যার জন্য এখনো আমার সাথে ওদের যোগাযোগ আছে। নিবিড় সম্পর্ক আছে, এবং ওদের ভেতর থেকে আজকে যে আমেঠিতে স্মৃতি ইরানিকে হারিয়ে যে এসছে কিশোরীলাল শর্মা, ওদেরই একজন। আচ্ছা, আজকে পশ্চিমবাংলার কংগ্রেসের যে অবজারভার গুলাম আহমেদ মীর, যে জম্মু কাশ্মীর থেকে জিতেছে 30,000 ভোটে, আজকে ওখানকার সিএলপি লিডার, সেও আমার ওই প্রোগ্রামের ছেলে, ওখান থেকে বেরিয়েছে। এনিওয়ে, এই কর্মসূচিটা নিয়ে ব্যস্ত থাকার ফলে, নিজেকে খানিকটা রাজীবজির সামনে মেলে ধরতে পারার ফলে আমাকে উনি রাজ্যসভায় নিলেন। বেঙ্গল থেকে একটাই আসন ছিল। এটা কোন ইয়ারে ছিল রাজ্যসভা যখন আপনি? 84। আচ্ছা, 84। হ্যাঁ, 83 এই ট্রেনিং এর হ্যাঁ, হ্যাঁ। কাজটা করলাম। 84 রাজ্যসভায় আমাকে নিলেন উনি, এবং তারপরে আমি 35 বছর বয়স হয়ে যাওয়াতে আমাকে তখন যুব কংগ্রেস ছেড়ে এআইসিসিতে যেতে হলো, সচিব হয়ে, সেক্রেটারি হয়ে এআইসিসিতে। তারপরে আবার কংগ্রেসের ট্রেনিং এর দায়িত্ব 86 সালে। তো আমার 9টা বছর শুধু ট্রেনিং প্রোগ্রামেই কেটেছে। ফলে মানে আমি যখন খুব প্রধানমন্ত্রীর কাছের মানুষ, তখন আমার এলাকার সাথে, জেলার সাথে, রাজ্যের সাথে সম্পর্কটা কিন্তু খুব গভীর হতে পারেনি, কারণ তখন বেশি সময়টাই ওখানে দিতে হয়েছে। তো সেই সময়টা একটা সময় গেছে, তার পরিণতিতে আমাকে রাজীবজি 91 সালে আসানসোল থেকে লোকসভার টিকিট দিলেন। তো সেই লোকসভা নির্বাচন লড়তে গিয়ে আমি বুঝলাম যে যতই তুমি প্রধানমন্ত্রীর কাছে হও, দিল্লিতে গুরুত্বপূর্ণ হও, কিন্তু মাটির সাথে যোগাযোগ না থাকলে তোমার নির্বাচিত হয়ে আসার যে ব্যাপারটা, মানে জনপ্রতিনিধি হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু অধরাই থেকে যাবে। তার ফলে আমি তারপরে ধীরে ধীরে জেলার সাথে সম্পর্ক বাড়াতে চেষ্টা করেছি, এবং জেলার বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করি। সেটা এই যে আজকে ইন্দো ভুটান যৌথ নদী কমিশনের দাবি, এই দাবি আমার তোলা। আচ্ছা, আমি তুলেছি, সকলে জানে এই দাবি প্রথম আমি তুলেছি। সার্কিট বেঞ্চের লড়াইয়ে আমি আসছি স্যার, এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানা অনেক আমার হ্যাঁ। আগ্রহ। জলপাইগুড়ির বিষয়ে আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, মিঠুদা, বিগ নেম, এই কারণেই যে আপনি যে কত জনের কত ভাবে সাহায্য করেছেন, সেই বিষয়টা নিয়ে আমি একটু আসছি স্যার।